শ্রোতা বন্ধুরা, শুনছেন শুভাবরীর গল্প শোনার আসর। আজ শুনবেন গল্প ফিরে না পাওয়া ঘর। রচনা ডক্টর চন্দ্রগুপ্ত। পাঠ সব্যসাচী। ব্যবস্থাপনা এবং অলঙ্করণে দেবাঞ্জন দাস। প্রযোজনা শুভাবরী। শুনছেন গল্প ফিরে না পাওয়া ঘর। সারা শরীর ঝিমঝিম করে উঠল বিমানের। ওর ছোট ছেলেটা ততক্ষণে স্কুল থেকে বাড়ি চলে এসেছে। কদিন থেকেই যে একটা থমথমে পরিবেশ সারা বাড়ি জুড়ে, সেটা কিছুটা ও বুঝতে পারছিল না যে তা নয়। তবে এটাও বুঝে গেছে যে আরও একবার ওদের বাসা বদল করতে হবে। অফিসার যতক্ষণ বিমানের বাড়িতে ছিলেন, আলেয়া এবং তার মেয়ে সেই সময় পাশের ঘরেই ছিল। অফিসারকে জল খাওয়ানোর অছিলায় বিমান পাশের ঘরে গিয়ে আলেয়াকে ডেকে নিয়ে আসলো। আলেয়া খাবার জলের গ্লাসটা একটা ডিশের উপরে এনে অফিসারের সামনে এসে দাঁড়াতেই বিমান বলল, স্যার, ইনি আমার স্ত্রী। বড্ড বিপদে পড়ে গেলাম আমরা। বিমানের কথার খেই ধরে আলেয়া বলল, আপনি আমার বড় ভাই স্যার। আপনার হাতে আমাদের জীবন মরণ। কিছু একটা করুন যাতে এই ছোট্ট বাচ্চাগুলোকে নিয়ে জীবনটা শান্তিতে কাটে। তদন্তকারী অফিসার এসব কথার মধ্যে একেবারেই না ঢুকে সোজাসুজি বিমানকে বলল, দেখুন, আপনার বিরুদ্ধে বাংলাদেশে কেসের ব্যাপারে যা কিছু আছে সেগুলো আমাকে খুলে বলুন। যদিও কেস কামারির বিষয়টা এই অফিসারের জানা ছিল না, শুধুমাত্র আন্দাজের ভিত্তিতে বিমানকে একটু বাজিয়ে দেখতে চাইলেন। কিন্তু বিমানের মনে হলো যে কেস সম্বন্ধে সমস্ত তথ্য ভারত সরকারের কাছে চলে এসেছে। তাই বাঁচার কোনো উপায় না দেখে একের পর এক যাবতীয় অতীত তুলে ধরল বিমান সেই অফিসারের সামনে। আর যাওয়ার সময় মিনমিন স্বরে বলল, স্যার, আমি আমার সর্বোচ্চ আমি দিতে রাজি আছি, শুধু আমাকে এখানে থাকার একটু ব্যবস্থা করে দিন। অফিসার আর কোনো দিকে কোনো কথা না বাড়িয়ে ধীর পায়ে সিঁড়ি বেয়ে দোতলা থেকে নেমে একতলায় চলে এলেন। তারপর ঘুরে দাঁড়িয়ে বললেন, পয়সা কড়ির কথা আমাকে বলছেন তো? দেখুন, অন্য কাউকে এইসব পয়সার কথা বললে তারা আপনার থেকে পয়সা টাকা সবই নিয়ে নেবে, কিন্তু কোনো কাজ আপনার করে দিতে পারবে না। আমি এখন আসছি। তবে একটা কথা, বাসা পরিবর্তন করা বা অন্য কোথাও পালিয়ে গেলে কিন্তু বিপদে আপনিই পড়বেন। তাই যদি কোথাও বাসা বদল করেন আমাকে একবার জানিয়ে দেবেন। এয়ারপোর্টে ব্যাংকক যাওয়া ভণ্ডুল হয়ে যাওয়ার পর বিমান ঠিক করেছিল যে পাসপোর্ট যখন জমা পড়ে গেছে সেটাকে কোনো মতে ছাড়িয়ে এনে এবারও নেপাল যাবে। কিন্তু অফিসারের সঙ্গে কথাবার্তার পর ওর মনে হয়েছে যে এই পাসপোর্টটি আনতে গেলে ও আরও গভীর বিপদে পড়বে। তাই নেপাল যাওয়ার চিন্তাভাবনা একেবারে মাথা থেকে দূরে সরিয়ে দিল। এদিকে হাতে টাকা পয়সাও শেষের দিকে। নতুন করে দু একজন কেরালাতে চিকিৎসা করতে যাবে, তাদের এসকর্ট পার্টি হওয়ার জন্য বারবার করে বলছে, কিন্তু একটা ভয় বিমানের মাথার মধ্যে ঢুকে গিয়েছে যে ওর অবর্তমানে যদি পুলিশ এসে ওদের পরিবারের সবাইকে গ্রেফতার করে নিয়ে যায় তাহলে তো বিমান সব হারাবে। ছোটবেলায় বাবাকে হারিয়েছে, বড় হয়ে দেশ ছেড়ে পালিয়ে ভিটে হারা হয়েছে। এবার যদি পরিবার ছেড়ে চিরকালের মতো হারিয়ে যেতে হয় তাহলে সেটা তো ওর কাছে একটা আত্মহত্যার সামিল হবে। এসব চিন্তাভাবনার মাঝখানে বারাসাতের সেই পুরনো দালালের সঙ্গে একবার ফোনে কথা বলে নিল। ওর সাথে আলোচনা করে ঠিক করলো যে যদি বর্ডার পার হয়ে বাংলাদেশে চলে যাওয়া যায়। সবটাই ঠিক ছিল। ঠিক হলো যে প্রথমে বউ, ছেলে মেয়ে এই তিনজন যাবে, আর তারপর ও নিজে যাবে। প্রথমে বউ ছেলে মেয়েকে বারাসাতের বর্ডার পার করিয়ে দেবে, কিন্তু বারাসাতে গিয়ে ও একটা অন্য গল্প শুনছে।
ও জানলো যে আগে যেভাবে বর্ডারে পারাপার হতো এখন নিয়মটা পাল্টে গেছে। এখন ওই বাঁশের একরকম ক্রেন তৈরি করে তার মধ্যে করে বস্তায় করে গাড়ি, গরু, বাছুর, মালপত্র বেঁধে বেঁধে এপার থেকে ওপারে ছুড়ে দেওয়া হয়। আর তার জন্য হাতে সময় থাকে মাত্র 30 মিনিট। মানুষও ওইভাবেই এখন পার করা হচ্ছে। আর যদি 30 মিনিটের মধ্যে কেউ পারাপার হতে না পারে তাহলে বিএসএফ এর গুলি খেয়ে মরতে হবে। এদিকে দেশে ফিরে গেলে মহিদুল আবার চেপে ধরবে। তাই ইন্ডিয়াতে থাকাই এখনো সঠিক ঠিকানা বলে মনে হচ্ছে। নতুন ঘর ভাড়া নিয়ে বিমান বসে গেল এই বারাসাতেই। বারাসাত এসপি অফিস ছাড়িয়ে ময়নার হাট আছে একটি, সেই ময়নার হাটে ছোট্ট একটা সবজির দোকান করল। হাতে যে টাকা পয়সা ছিল তাই দিয়ে দিন কতক চলল। কয়েকদিনের মধ্যে আবার যেন অশনি সংকেত। বিমান ওর সবজির দোকানে বসে আছে আর পকেটে ওর মোবাইলটা কাঁপছে। মোবাইলটা বার করে বিমান সামনে ধরতেই ভয়ে কাঁপতে লাগলো। একটা নাম সেভ করা ছিল, এই যে সেই অফিসারই ফোন করছে। বিমানবাবু, সুভাষ গ্রামের বাড়িতে আমি আরেকবার যেতে চাই। অফিসারের এই জিজ্ঞাসাতে বিমান ওকে জানালো যে তারা বাসা পরিবর্তন করে এখন বারাসাতেই আছে, তবে ঠিকানাটা সে ঠিক করে বলতে পারবে না। আর তারপরই ফোনটা কেটে দিয়ে 2 হাত মুখে চেপে সবজির দোকানেই বসে পড়ল। কতক্ষণ বসেছিল জানে না, শুধু মাথার মধ্যে দুনিয়ার চিন্তা দুশ্চিন্তা ওর মাথায় ঘিজভিজ করতে লাগলো। হঠাৎ পরিচিত এক গলার আওয়াজে মুখ তুলল। কিরে আলা, তবে যে এখানে পামু এইটা আমি ভাবতেই পারি নাই। সাক্ষাৎ যমদূতের মতো দাঁড়িয়ে মহিদুল। বিমানের জীবনটা যেন আস্তে আস্তে ছোট হয়ে আসছে, যেন একটা বৃত্ত চারদিকে পাক দিতে দিতে একেবারে ওকে বিন্দুতে পরিণত করছে। তবে হ্যাঁ, দেশটা বাংলাদেশ নয়, এটা ভারতবর্ষ। এখানে দাঁড়িয়ে মহিদুল কিছুই করতে পারবে না। হয়তো কোনো কাজে এসছে তাই ওকে দেখে দাঁড়িয়ে পড়েছে, তাই নিজেকে লুকিয়ে রাখার কোনো দায় নেই বিমানের। এত শত ভাবনার মাঝে মহিদুল একটা সিগারেট জ্বালিয়ে ফেলেছিল। আর সেই সিগারেটের লম্বা একটা টান দিয়ে বিমানের কাছে জানতে চাইল, দেশ থেকে পালে আইসা এইখানে আস্তানা বানাইছো? আরে বেটা, পালাইলি কেন? আমারে তো কইতে পারতি। এটা পরদেশ হলেও মহিদুলের সামনে কথা বলতে বিমানের সংকোচ হচ্ছিল, তাই খুব আস্তে আস্তে বলল, হাবিব মিয়া যেইভাবে টাকা পয়সা লইয়া আমরা দিল না, আমি এটা বুঝি নাই। তুই এদিকে আমারে অবিশ্বাস করতেছ, তার মধ্যে আমি শুনলাম তুই নাকি আমার নামে একটা কেসও দিছস। আচ্ছা ক দেখি, আমি যামু কই? এইসব কথা এখন বাদ দে তুই। হাবিব মিয়ার থেকে টাকা তো আমি লইছি রে, উপরন্তু জমি জমা লইছি। ভালো কথা, এখানে আমি মাটি লইছি, বলল মহিদুল। দোকান ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়ল তড়াক করে বিমান। বুকের ভিতরে ভীষণ আবেগ এখন এই মুহূর্তে কাজ করছে। আনন্দে কথা বলতে গিয়েও ওর গলা বুঝে আসছে, তবুও কোনো মতে বলল, দোস্ত তুই টাকা পাইছস এইটাই অনেক, তবে আমারে দেশ ছেড়া পাড়ায় যেতে হইল। আমার সবই শেষ হয়ে গেল রে। মহিদুল বলল, কিছুই শেষ হয় না রে পোংটা বেটা, তবে এইখানে থাকলে তো সবই শেষ হইব। আরে খবর পাস নাই, ইন্ডিয়ার থেকে বাংলাদেশের মানুষগুলারে খুঁজা খুঁজা খেদাইতেছে। এইখানের মাটি বেচ্চা আমিও যাবো, তুইও চল। বিমান বলল, কিন্তু আমার নামে যে তুই কেস দিছস তার কি হইব? একথা শুনে মহিদুল খুব জোরে জোরে হাসতে থাকলো, আর তারপরে বলল, আরে আপদা, তরে আমি টাকার লেগা কেস দিছিলাম, টাকা তো পেয়েই গেছি, এটা আর কেস থাকে নাকি রে? তোর বয়সই হয়েছে, বল দামি কিন্তু যায় নাই। হতভম্ব হয়ে বিমান কিছুক্ষণ মহিদুলের দিকে তাকিয়ে থাকলো, তারপর বোকার মতো মুখ করে বলল, কিন্তু আমার তো পাসপোর্টটা নষ্ট করে ফেলাইছি, আমি যাবো কেমনে? বিমানের প্রায় কানের কাছে মুখ এনে মহিদুল বলল, ইন্ডিয়াতে
নাগরিকত্ব বিল লইয়া ঝামেলার পর থেকে বর্ডারে মানুষে অনেক টাকা কামাইতেছে। বাংলাদেশের থেকে যে মানুষগুলো এখানে আইছিল এরা এখন ইন্ডিয়া সাইডে আবার দেশে ফিরতেছে। আরে এখন 10,000 টাকায় বর্ডার পার হন যায়। তোর যদি লাগে তাহলে পরশুকে আমি আমু, এদিনে পার করে দুহানে তোরে। আরে পরে তো আমিও আইতাছি এখানকার মাটি বেচ্চা। প্রচন্ড ঝড় জলে পাওয়া এক নিশ্চিন্ত রাত্রি যাপন করছে বিমান আর তার পরিবার। এতদিন দুশ্চিন্তায় ঘুম আসত না, আর আজ চিন্তার অবসানে আনন্দের রাত্রি জাগরণ। রাতের পাখিরা ধীরে ধীরে তাদের বাসায় ফিরে যাচ্ছে কিচিমিচি শব্দ করে। পূব আকাশে সূর্যদেব ধীরে ধীরে পৃথিবীকে আলোকিত করতে আগুয়ান। এ যেন বিমানের জীবনের কাল রাত্রি শেষে শান্তির বার্তা এসে হাজির হচ্ছে। আস্তে করে পাশে শুয়ে থাকা আলিয়াকে বলল, ব্যাগগুলা গুছায় লও, হাতে কিন্তু মাত্র একটা দিন। দেখো, পাওনাদার গো টাকা কিন্তু আমরা শোধ দিয়া যাবো। আচ্ছা, আমার কাছে যা আছে এতে কুলাইব না? পাশ ফিরে আলিয়া বিমানকে জড়িয়ে ধরল। বহুদিন পর নিজের মানুষটাকে আবার নিজের মতো করে যেন আলিয়া ফিরে পাচ্ছে। আধো আধো স্বরে বলল, যদি না হয় তাইলে আমার এক গাছ হার আছে, এইটা বেচা যাতায়াত আর ধার শোধ এসব করতে পারবা না? বলা যায় আবার নতুন করে পথ চলা। কাল রাত্রি শেষে নতুন চিন্তায় বিভোর অনেক অনেক মানুষের সাথে বিমান, আলিয়া আর ওর 2 সন্তান। এবার তো ঘরে ফেরার পালা। শ্রোতা বন্ধুরা, শুনছিলেন গল্প ফিরে না পাওয়া ঘর। রচনা ডক্টর চন্দ্রগুপ্ত, পাঠ সব্যসাচী, ব্যবস্থাপনা এবং অলঙ্করণে দেবাঞ্জন দাস, প্রযোজনা শুভাবরী। আগামী দিনে আপনাদের জন্য নিয়ে আসব এমনই আরও আকর্ষক, আরও রোমাঞ্চকর সুন্দর গল্পের সামগ্রী। ধারাবাহিকভাবে আপনাদের জন্যই তারা শুভাবরীতে আসবে। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।